আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয়, যে ছোট মরিচের ঝাল বেশি, মানে যে মরিচ যত ছোট সেই মরিচের ঝাল তত কি বেশি হবে না। এখন দেখবো যে সালফার এবং ফসফরাস এই দুইটার ভিতর কার আকার ছোট। যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, আমরা যে পার্ট 1 এ দেখছিলাম। ঠিক আছে, এখন দেখো সালফারের ইলেকট্রন বিন্যাসটা করে দেখি। 1s2 2s2 2। এরা আমরা দেখতেছি যে সবারই কি পর্যায় 1, তার মানে এরা সবাই হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, তাই না? এরা হচ্ছে সবাই তৃতীয় পর্যায়ের মৌল, 1 2 3। সালফারও তৃতীয় পর্যায়ের মৌল, ফসফরাসও তৃতীয় পর্যায়ের মৌল। তার মানে আকার কার ছোট হবে? ইলেকট্রন বেশি কার একই পর্যায়ে? ইলেকট্রন বেশি হচ্ছে সালফারের, তার মানে ওর আকার ছোট। আমরা যদি আকারে চিন্তা করি, আকারের ক্রমটা তাহলে আকার হচ্ছে এই সালফারের ছোট, ফসফরাসের বড়। ওকে, এখন এই যে ছোট মরিচের যে থিওরি আছে, এই ছোট মরিচের থিওরি অনুযায়ী যে আমাদের সালফারের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু এই জায়গায় ব্যতিক্রমটা ঘটে, এখানে উল্টাটা হয়। এখানে শক্তি ক্রমটা হচ্ছে ফসফরাসের বেশি, আয়নীকরণ শক্তি ক্রমটা এটা এখানে দিয়ে দেয় যে ফসফরাসের বেশি সালফারের কম। এটা হয় কোনটা, আয়নীকরণ শক্তিটা। এটা কেন হয়? এর কারণ হচ্ছে দেখো, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা বলছিলাম যে ওদের যে সর্বশেষ শক্তি স্তরটা রয়েছে যোজিত স্তর, ওখান থেকে ইলেকট্রন ছিনিয়ে নিতে হবে, তাই না? 1 মোল ইলেকট্রন নিতে হবে, 1 মোল ইলেকট্রন নিয়ে ওকে আয়নিত করতে হবে, তাই তো? এখন দেখো, আমরা আরেকটা নিয়ম জানছিলাম না, যে পি অরবিটাল এবং ডি অরবিটাল এরা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি সুস্থিতিশীল পড়ছিলাম। এই জায়গায় ওই থিওরি অ্যাপ্লাই হবে। এখানে দেখো এই 3p-টা অর্ধপূর্ণ অবস্থায় আছে কিনা। 3p-এর কয়টা সাব অরবিটাল থাকে? 3টা না? 3টা সাব অরবিটাল থাকে, এই যে px py pz। এখানে আছে কয়টা? 3টা। 3টা একটা একটা করে যাবে, তার মানে ও কিন্তু ভালো সুস্থিতিশীল। কার চাইতে? সালফারের চাইতে। এখন ও চাইবে যে ও যেহেতু সুস্থিতিশীল অবস্থায় আছে, এখান থেকে ইলেকট্রন সহজে হারাতে চাইবে না, বুঝতে পারছো? এজন্য এই জায়গায় ব্যতিক্রমটা ঘটে। এই জায়গায় এই পিটা আগে চলে আসছে ইলেকট্রন আয়নীকরণ শক্তি।